সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। আমরা নতুন বর্ষে 2021 সালের তোমাদের সাথে আজকে প্রথম ক্লাস। আর এই ক্লাসে তোমরা যারা আমার সাথে আছো তারা বিবিএস পাস শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রীরা। আমরা পূর্ব মৌলিক ব্যবস্থাপনা, যা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে পড়ব কর্তৃত্বের উৎস। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ আমরা যে বিষয়টা পড়ব তার হেডলাইনগুলো আমি দিয়ে রেখেছি। কর্তৃত্বের উৎস। কর্তৃত্ব ক্ষমতা কি আমরা সেটা জানি। এই কর্তৃত্ব কোন জায়গা থেকে কিভাবে উঠে আসে তার উৎসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কর্তৃত্ব কি? কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের একটা ক্ষমতা। আর ক্ষমতা হচ্ছে আমার নিজস্ব কিছু গুণাগুণ, যা একজন নেতা সেই গুণাগুণটা নিজের ভিতরে ধারণ করে থাকে। আচ্ছা, ওগুলো আমি আগের ক্লাসে আলোচনা করেছি, সেটা নিয়ে এখন আর খুব আলোচনা যাচ্ছি না। এখন আমরা এই কর্তৃত্ব কিভাবে পেয়ে থাকি, এক নাম্বার আলোচনায় যদি আমরা আসি, প্রথম চিন্তায় যদি আসি, কর্তৃত্বটা আসলে একটা প্রাতিষ্ঠানিক নিয়মের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়ে থাকি। তারপর কর্তৃত্বগুলো একটা আনুষ্ঠানিক একটা পদ্ধতিতে, আনুষ্ঠানিক একটা নিয়মে, প্রাতিষ্ঠানিক কিছু পথ অতিক্রম করে কেউ না কেউ প্রাপ্ত হয়। তাহলে এই কর্তৃত্বগুলোকে অতিমাত্রায় যখন আমরা ইউজ করতে চাই, অতিমাত্রায় যখন আমরা এটাকে বেগবান করতে চাই, তখন কী কী বিষয়গুলোকে প্রভাবিত করে সেটা কিন্তু যিনি কর্তৃত্ব নিয়ে কাজ করেন, যিনি কর্মীদের উপরে কর্তৃত্বকে ফলান বা জারি করেন বা আদেশগুলো দেন, তার ক্ষমতার সাথে এই তত্ত্বগুলো খুব জড়িত। আমরা যখনই চিন্তা করি যে কেউ কেউ খুব কর্তৃত্ববান, তার কথা সবাই শোনে, তার কথা তার অধস্তনরা শোনেন এবং তিনি যা বলেন সেই কাজগুলো অতি দ্রুত একটা সফল কাজে পরিপূর্ণ হয়। কিন্তু পাশাপাশি আরেকজন নেতা বা আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি প্রাতিষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে কর্তৃত্ব পেয়েছেন, তিনি হয়তো পাশাপাশি কাজ দিচ্ছেন বা কোনো কিছু করাতে চাচ্ছেন, তার কাজটা অন্য আরেকজনের মতো এত দ্রুত এবং এত সফলভাবে অর্জিত হয় না। এর পার্থক্যগুলো হচ্ছে এই তত্ত্বগুলো, যেই তত্ত্বগুলোর মাধ্যমে তারা কেউ অতিমাত্রায় সফল আর কেউ অতিমাত্রায় সফল হতে পারেন না। আমরা প্রায় দেখি যে যে কোনো প্রতিষ্ঠানে কর্তৃত্বকে কেন্দ্র করে কিন্তু একটা কর্তৃত্ববান ব্যক্তির পক্ষে কোনো ক্ষতিকর কিছু পরিস্থিতির উদ্ভব হয়। যেমন কর্তৃত্বের মাধ্যমে পারস্পরিক একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। হ্যাঁ, কেউ কাউকে আদেশ দিতে পারে না বা দেওয়া উচিত না, ওরকম কোনো আদেশ যদি কোনো কারণে দেওয়া হয়, তখন কিন্তু উল্টো কর্তৃত্বটা যতটুকু ফলপ্রসূ হবে তা না হয়ে উল্টোও হতে পারে। এই জন্যে এই কর্তৃত্বের সফলতা এবং বিফলতার সাথে এই তত্ত্বগুলো জড়িত। তাহলে প্রথম যে তত্ত্বটা আমি লিখেছি সেটা হচ্ছে কি আনুষ্ঠানিক নিয়ম বা আনুষ্ঠানিক কর্তৃত্ব তথ্য। হ্যাঁ, এই এক নাম্বারটা দেখো, আনুষ্ঠানিক নিয়ম। একটি প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী থেকে ক্রমান্বয়ে কর্তৃত্বগুলো পরবর্তী যে নির্বাহী আছেন তাদের কাছে ধারাবাহিকভাবে চলে আসে। সেটা হচ্ছে আনুষ্ঠানিক নিয়ম। যেমন আমরা দেখি কোনো একটা প্রতিষ্ঠান যদি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয়, তখন যিনি সুপারভাইজার, যন্ত্র ব্যবস্থাপক, তার কাছ থেকে যন্ত্র ব্যবস্থাপক, প্রধান নির্বাহী যিনি
তিনি কী পান, কর্তৃত্বটা তাকে দেন। আবার প্রধান নির্বাহী পরিচালক মণ্ডলীর কাছ থেকে কর্তৃত্বটা পেয়ে থাকেন, পরিচালক মণ্ডলী শেয়ার হোল্ডারদের নিকট থেকে কর্তৃত্বটা লাভ করে থাকেন। এখন একটা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তিকা মালিকানা ব্যবস্থাটাই হলো আসলে চূড়ান্ত ক্ষমতার উৎস, এবং আনুষ্ঠানিক কর্তৃত্ব তত্ত্ব অনুসারে এই কর্তৃত্বের উৎসেই মাধ্যমেই ক্ষমতাটা বা কর্তৃত্বটা হস্তান্তর সম্পর্কযুক্ত একজনের কাছ থেকে একজন পেয়ে থাকেন। তাহলে আমরা দেখছি আনুষ্ঠানিক যে কর্তৃত্ব তথ্য, সেখানে একটা চেইন অফ সিস্টেমে কর্তৃত্বগুলো একজনের কাছ থেকে একজনের হাতে এসে থাকে, এবং চূড়ান্ত ক্ষমতা যিনি থাকেন সেটাই হচ্ছে উৎস, এবং তার কাছ থেকে পর্যায়ক্রমে একজন একজন করে ক্ষমতাগুলো পেয়ে থাকেন। এ গেল আনুষ্ঠানিক কর্তৃত্ব উৎস। এটার সাথে কোনো যোগ্যতা, পরিস্থিতি অথবা কারো মানসিক অবস্থা এগুলো খুব একটা কমপ্লিট করে না। অনুষ্ঠান যেভাবে দিচ্ছে, প্রতিষ্ঠান যেভাবে দিচ্ছে, প্রাতিষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠানের কাছ থেকে এই ক্ষমতাগুলো বা কর্তৃত্বগুলো পেয়ে থাকে। এরপরে এসছে গ্রহণযোগ্যতা তত্ত্ব। দেখো 2 নম্বর যেটা দিয়েছি, গ্রহণযোগ্যতা তত্ত্ব। এটা কি আদেশ কতটা অধস্তনের কাছে গ্রহণযোগ্য তার উপরেই কিন্তু ঊর্ধ্বতনদের কর্তৃত্বটা নির্ভর করে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। আমাদের প্রাতিষ্ঠানিক বা যে কোনো সাংগঠনিক পর্যায়ে গেলে আমাদেরকে এই কথাটা চিন্তা করেই আদেশ দান করতে হবে, কর্তৃত্ব প্রয়োগ করতে হবে, এবং সেই পরিমাণ ক্ষমতাটা আমরা কাজে লাগাব। কি দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা হচ্ছে আদেশ কতটা অধস্তনের কাছে গ্রহণযোগ্য তার উপর ঊর্ধ্বতনের কর্তৃত্ব নির্ভর করে। এখন যারা অধস্তন, যারা কাজ করবেন, যারা আমার অর্ডারটাকে নিয়ে এগিয়ে যাবেন, তাদের ক্ষমতা, তাদের মন মানসিকতা, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থা, তাদের সাথে সঙ্গতিপূর্ণ অবস্থা, সব কিছু বিবেচনা এই তত্ত্বে করা হচ্ছে। এবং এই তত্ত্বের যিনি উদ্ভাবক তিনি হচ্ছেন C.I. বার্নার্ড। তিনি বলছেন যে একটি প্রতিষ্ঠানে যিনি কর্ণধার বা যিনি কর্তৃত্বগুলো নিম্ন স্তরে প্রভাবিত করবেন, তিনি যদি না বুঝেন অধস্তনরা তার আদেশকে কতটুকু গ্রহণ করার মতো যোগ্য বা পরিস্থিতিটা কী পর্যায়ে আছে, তাহলে কিন্তু তিনি কখনোই তার কর্তৃত্বকে ফলপ্রসূ করতে পারবেন না। তো এই জন্যে তিনি বেশ কিছু পয়েন্ট এনেছেন, যেমন আদেশ গ্রহীতা যারা, অর্থাৎ যারা অধস্তন, তার কাছে অবশ্যই সেই আদেশটা বোধগম্য হতে হবে। এখন খুব কঠিন একটা আদেশ আমি তাদেরকে দিতে চাইলাম, আমার দেওয়ার যে কৌশল সেটা ঠিক না, তাহলে তারা কি আদেশটা বুঝতে পারবে? নিশ্চয়ই না। এরপরে যারা এই আদেশটা নিয়ে কাজ করবে, আমাদের প্রত্যেকটা কাজের একটা মূল উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যের সাথে যদি অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ কোনো আদেশ আমরা দিয়ে যাই, তখন যারা আদেশটাকে কার্যকর করবেন তারা নিশ্চয়ই জানেন যে এই আদেশটা কেন, ওই উদ্দেশ্যকে সফল করার জন্য, ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এখন যদি ওই আদেশটা উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তারা সেই আদেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। এরপরে এসছে যিনি আদেশ গ্রহীতা, তার যে স্বার্থ আছে তার সাথে সঙ্গতিপূর্ণ একটা আদেশ থাকতে হবে। তা আদেশ কখন দেয়? কর্তৃত্ব যখন আরেকজনকে, আমরা কর্তৃত্বের মাধ্যমে আদেশটা দিয়ে থাকি, তাই না? আমি একটা সহজ একটা বাংলায় তোমাদের বারবার বলছি, কর্তৃত্ব যখন আমি ফলাতে যাব তখনই আদেশ দেব, কিন্তু আদেশটা বোধগম্য কিনা, তার সাথে অসঙ্গতিপূর্ণ কিনা, স্বার্থ দেখতে হবে। আমার অধস্তনদের স্বার্থ বা যিনি আদেশ
স্বার্থটা নিয়ে কাজ করবেন, তার স্বার্থ দেখতে হবে। এরপর এসছে অবশ্যই আদেশ গ্রহীতা যিনি, তার মানসিক এবং শারীরিক উভয় দিক বিবেচনা করেই আমাদেরকে একটা আদেশ দিতে হবে, এবং এই বিবেচনাটা অবশ্যই একটি প্রতিষ্ঠানের যারা শীর্ষ পর্যায়ে থাকবেন বা যারা আদেশ দিবেন তাদের 1 নাম্বার বিবেচনায় আনতে হবে, 1 নাম্বার অনুধাবন যোগ্য একটা কাজ হতে হবে। তিনি এটা অনুধাবন না করে, পরিবেশ পরিস্থিতি অনুধাবন না করে যদি একজনকে আদেশ দিয়েই যান, তিনি কখনোই তার কর্তৃত্বটাকে সাকসেসফুল করতে পারবেন না। তাহলে আমরা 2টা কী পড়লাম, পয়েন্ট পড়লাম, এবং 2টা পয়েন্টই আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে আনুষ্ঠানিক, যেটা খুব সহজ একটা পদ্ধতি, আমি আলোচনা করেছি। এরপর 3 নাম্বার দেখো, গ্রহণযোগ্য বা যোগ্যতা তত্ত্ব। গ্রহণযোগ্যের পরে যোগ্যতা তত্ত্ব। এটা হচ্ছে কতটুকু গ্রহণ করতে পারছে, আর এটা হচ্ছে আমার যোগ্যতা কতটুকু গ্রহণ করার মতো। কার্যকতা, যিনি গ্রহণ করছেন, যারা অধস্থন তাদের যোগ্যতা। কর্তৃত্বের উৎস সম্পর্কিত যে আলোচনাগুলো আমরা এই 2টো জায়গায় করলাম, হ্যাঁ, এখানে কোনো নির্বাহী আর ব্যক্তিগত গুণ, যোগ্যতা, এগুলোকে কর্তৃত্বের গুরুত্বপূর্ণ কি উৎস হিসেবে আমরা গণ্য করছি। কিন্তু তাদের মধ্যে প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো বিশেষজ্ঞের আনুষ্ঠানিক কর্তৃত্ব না থাকলেও ব্যক্তিগত কিছু যোগ্যতা থাকতে পারে, যার জন্যে তিনি নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। আর এটাই হচ্ছে আনুষ্ঠানিক কর্তৃত্ব সৃষ্টির একটা মূল ধারা। যেমন আমাদের ব্যবস্থাপনা বিশারদক আছেন যিনি LF ইউরিক, আমরা তার নাম অনেক শুনেছি, বারবার তাকে নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি খুব গ্রহণযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে গ্রহণযোগ্যতা তত্ত্ব নিয়ে। তিনি বলছেন যে প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতা থেকে সৃষ্টি হয়। প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতা কি থেকে সৃষ্টি হয়? সংগঠন থেকে সৃষ্টি হয়। এটা সংগঠনই তোমাকে দিচ্ছে বলে তুমি ওটা পাচ্ছ। আবার কারিগরি কর্তৃত্ব, যেটা নির্বাহী বিশেষায়িত জ্ঞান বা দক্ষতা থেকে সৃষ্টি হয়। আর আরেকটা হচ্ছে ব্যক্তিক কর্তৃত্ব, তার জ্যেষ্ঠত্ব ও জনপ্রিয়তার ফসল। তাহলে আমরা এখানে উনি আয়ুরিক কী করেছেন, LF আয়ুরিক 3টা দিক থেকে এই যোগ্যতা তত্ত্বকে আলোচনা করেছেন। আমি লিখছি, তোমরা দেখো বোর্ডে। 3টা দিক থেকে আলোচনা করতে গিয়ে একটা হচ্ছে কি সংগঠন থেকে সৃষ্ট। আমি 3 নাম্বারটা নিয়ে আলোচনা করছি। দেখো, 1 সংগঠন থেকে সৃষ্ট, 2 কারিগরি জ্ঞান বা বিশেষায়িত জ্ঞান থেকে সৃষ্ট, বিশেষায়িত জ্ঞান থেকে সৃষ্ট। আর 3 হচ্ছে অভিজ্ঞতা ও জ্যেষ্ঠত্ব থেকে সৃষ্ট। অভিজ্ঞতা ও জ্যেষ্ঠত্ব থেকে সৃষ্ট। এই 3টা কথা যে দেখলাম, সংগঠন থেকে কি সৃষ্টি হয়? প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতা।
হ্যাঁ, কি প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতা সংগঠন থেকে সৃষ্ট হয়, আর কারিগরি কর্তৃত্ব সৃষ্টি হয় বিশেষায়িত জ্ঞান থেকে, আর অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠত্ব থেকে কি সৃষ্টি হয়? আমাদের যে কোনো ব্যক্তিক কর্তৃত্ব থেকে সৃষ্টি হয়। তাহলে উনি এত সুন্দর একটা বিষয় আমাদের কাছে দাঁড় করিয়েছেন যে প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব সৃষ্টি, তারপরে কারিগরি কর্তৃত্ব সৃষ্টি এবং ব্যক্তিক কর্তৃত্ব সৃষ্টি, এই তিনটে দিক থেকে সৃষ্টি হয়। তাহলে আমরা দেখছি একজনের যোগ্যতা, তিনি যত ক্ষমতাধরই হোক না কেন, তার এই বিশেষ যোগ্যতাগুলো না থাকলে কিন্তু তিনি কর্তৃত্ব দিতে পারেন না এবং তার কর্তৃত্বটা সফলও হয় না। এ গেল যোগ্যতা তত্ত্ব। এরপরে এসছে পরিস্থিতি বিষয়ক তত্ত্ব, যেটা আমরা 4 নম্বরে আলোচনা করছি, পরিস্থিতি বিষয়ক তত্ত্ব। আমরা সবাই দেখি যে পরিস্থিতি অনেক সময় কর্তৃত্বের একটা গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। বৈরী পরিবেশে একজন কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি যত কর্তৃত্বই থাক না কেন তার হাতে, তিনি কিন্তু কর্তৃত্বহীন হয়ে পড়েন, তাই না? আবার অনুকূল পরিস্থিতিতে যারা কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকেন, তারা তাদের কর্তৃত্বটা যথাযথ ফলাতে পারেন এবং তিনি দায়িত্ব পালন করতে পারেন। এই প্রসঙ্গে মেরি পার্কার ফলের, তিনিও আরেকজন বিশেষজ্ঞ, আমাদের ব্যবস্থাপনা বিশারদ। তিনিও খুব সুন্দর কিছু তথ্য দিয়েছেন আমাদেরকে, সুন্দর কিছু আলোচনা তার ইয়েতে এনেছেন। তিনি বলছেন যে কর্তৃত্ব ব্যক্তির পক্ষে ক্ষতিকর এবং কর্তৃত্বকে কেন্দ্র করে মিথ্যা কিছু ঐক্যের সৃষ্টি হয় যা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে। এটা হচ্ছে পরিস্থিতির কারণে। কখনো কখনো ওই যে বৈরী পরিস্থিতি হলে মানুষের মধ্যে কি হয়, একটা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, এবং কিসের মাধ্যমে? সেই কর্তৃত্বকে কেন্দ্র করে। কেউ হয়তো কর্তৃত্ব যিনি দিচ্ছেন তার পক্ষে কিছু জোরদার কথা বলছে, আবার কেউ তার বিপক্ষে কিছু কথা বলছে, এতে করে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এখন পরিস্থিতিটাই এখানে সবচেয়ে মূল ব্যাপার। পরিস্থিতি বৈরী হওয়া এবং পরিস্থিতি অনুকূলে থাকা, প্রতিকূল অনুকূল ভাবটাই হচ্ছে এখানে পরিস্থিতিতে কে কেন্দ্র করে আমাদেরকে কর্তৃত্ব দেওয়ার উৎসকে প্রভাবিত করে। আর তার মতে যে কেউ আদেশ দেওয়া উচিত নয় যতক্ষণ পর্যন্ত না তার পরিস্থিতি সেই আদেশ দান এবং পালনের মতো একটা পরিবেশ সৃষ্টি করে। এটা খুব সুন্দর একটা কথা। দেখো, আমি আদেশ দিচ্ছি কিন্তু পরিবেশ নাই। আমি আদেশ দিলে আমার অধস্তনরা বা যারা আমার অনুসারী তারা আমার কথাগুলো শুনবে না। আমি এটা জেনেও যদি তাদের আদেশ দিই, তারা যখন শুনবে না তখন আমি ওদেরকে আদেশ পালনে বাধ্য করব, আমি ক্ষমতা প্রয়োগ করতে চাইব, তখন কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই জন্যে আমাদেরকে আগে পরিস্থিতি সৃষ্টি করতে হবে, তারপর আমরা আদেশ পালন করতে যাব। এই মেরি পার্কার ফলে আমাদের যে তথ্যগুলো দিয়েছেন, আমি তথ্য বলছি না, তথ্য দিয়েছেন, তাতে তিনি প্রাতিষ্ঠানিক দিকটাকে খুব বেশি চিন্তাভাবনা করেন নাই, পরিস্থিতিকেই তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। কিন্তু এখানে যদি আমরা একটু আলোচনায় আনি বা একটু হালকা সমালোচনাও করি, তাহলে আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব যেহেতু আগে থেকে অনেক চিন্তা ভাবনা করে করা হয় এবং সেখানে সামগ্রিক দিকগুলো বিবেচনা করা হয়, যে একজন মানুষের যাকে আমি নেতা করছি বা যাকে কর্তৃত্বগুলো দিচ্ছি, যাকে ক্ষমতা প্রয়োগের অধিকার দিচ্ছি, সে কতটুকু যোগ্য, তারপরে তার জন্য গ্রহণযোগ্যতা তথ্য বলো, পরিস্থিতি প্রেক্ষিত ব্যাপারগুলো বলো, এগুলি সব কিছু বিবেচনা করেই কিন্তু আনুষ্ঠানিক নিয়মে বা প্রাতিষ্ঠানিক নিয়মে একজনকে কর্তৃত্ব দেওয়া হয় বলে সাধারণত এই পরিস্থিতি প্রেক্ষিত এবং যোগ্যতা তথ্যগুলোর সাথে তুলনা করলে আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে দেওয়া কর্তৃত্বই খুব বেশি সফল হয়ে যায়। যেহেতু এটা সামগ্রিক বিচার বিবেচনার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তাহলে আজকে আমি তোমাদেরকে এই 3টা তথ্য পড়ালাম,
হ্যাঁ, একটা হচ্ছে আনুষ্ঠানিক কর্তৃত্ব তত্ত্ব, 2 গ্রহণযোগ্যতা কর্তৃত্ব তত্ত্ব, তারপর যোগ্যতা কর্তৃত্ব তত্ত্ব এবং পরিস্থিতি কর্তৃত্ব তত্ত্ব। এই প্রথমে যে বললাম 3টা পড়ালাম, এই প্রথম 3টায় যে বিষয়গুলো বিবেচনা করে পরিস্থিতিকে সামাল দেওয়া হয় 4 নম্বরে এসে, তখনই আমাদের কি হয়, কর্তৃত্বটা ফলপ্রসূ হয়, কর্তৃত্বটাকে আমরা শতভাগ সফল করতে পারি। তাহলে এই 3টাকে বিবেচনা করে 4 নম্বর পরিস্থিতিকে মোকাবেলা করা হয়। এটা আমার ধারণা, এবং তোমরা বারবার বই পড়ে এগুলো চিন্তা করবা, বুঝে নিবা। আর 3 নম্বরের যোগ্যতা তত্ত্ব, সেখান থেকে আমরা কি পেয়েছি, যে সংগঠন থেকে যে সৃষ্ট তত্ত্ব সেটা সবসময় কিসের উপর ভিত্তি করে, সেটা ভিত্তি করে প্রাতিষ্ঠানিক কর্তৃত্বটা। তারপরে বিশেষায়িত জ্ঞান দ্বারা কি তৈরি হয়, কোন কর্তৃত্বটা, কারিগরি কর্তৃত্বটা। আর জ্যেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা, অভিজ্ঞতা, এগুলোর মাধ্যমে কোন কর্তৃত্বটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে ব্যক্তিক কর্তৃত্ব। তাহলে আমরা ব্যক্তিক কর্তৃত্ব, তারপর কারিগরি কর্তৃত্ব এবং প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব, এই 3টা কর্তৃত্বের সৃষ্টি হয় যোগ্যতার মাধ্যমে, এবং যোগ্যতাগুলো হচ্ছে এইগুলো। আশা করি তোমরা ক্লাসটা বুঝেছ। আমরা আজকে এখানেই, আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থাকো।